প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন। হার্ড আর সফট 21শে জুলাই শহীদদের অনুসরণ করতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই 21শে জুলাই কি বিরোধীদের মধ্যে বিধানসভায় নাকি আপনার কিছু আচরণ। জেনারেল নিউজ, কত ধরনের নিউজ রয়েছে আমরা সেটার উপর প্রথমে একটা সুন্দর বর্ণনা দেব, তারপর আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে জেনারেল নিউজ, নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল নিউজ, নাম্বার 3 এন্টারটেনমেন্ট নিউজ, নাম্বার 4 স্পোর্টস নিউজ, নাম্বার 5 ক্রাইম নিউজ, নাম্বার 6 হেলথ নিউজ বা হেলথ বিট, নাম্বার 7 এডুকেশন নিউজ বা এডুকেশন বিট, মহাকরণ বা নবান্ন বিট, মহাকরণ বা নবান্ন বিট, যেখান থেকে আমরা সরকারি সমস্ত খবরগুলো পাই। আমি সবকটা বলে দেবো, এক্সপ্লেন করে দেবো। 9 নম্বর হচ্ছে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসি। সবার লেখা হয়ে গেছে, 9টা বিট হয়েছে কমপ্লিট। আমাদের এই মূলত যারা পরে এলে তারা পরে টুকে নিও, আজ শুনে নাও। আমাদের এই মূলত 9 ধরনের আমরা নিউজ কভার করি, ঠিক আছে? এই 9 ধরনের নিউজ তার প্রত্যেকটার আলাদা আলাদা পার্ট থাকে। তুমি যেভাবে একটা পলিটিক্যাল নিউজ কভার করবে বা একটা পলিটিক্যাল নিউজের যেভাবে রিপোর্টিং করবে সেভাবে এন্টারটেনমেন্ট ফিল্ডে রিপোর্টিং করবে না। সেভাবে তুমি আজকে এই যে তোমাদের এখানে যে কটা আমি বিট লেখালাম বা যে কটা নিউজ লেখালাম, কার বুঝতে কোনটা অসুবিধা আছে, মানে একদমই নলেজ নেই কোনটার, একবার দেখে নাও তো সবাই। আচ্ছা, এক এক করে বলবে, আমি সব বলে দেবো। নবান্ন, তাই তো? নবান্ন বা মহাকরণ, আর কেএমসি, আর এই দুটো তো। আচ্ছা, আমি প্রথমে নবান্নটা বলে দিচ্ছি, নবান্ন বা মহাকরণ। তোমরা আগে প্রত্যেকেই জানো যে আগে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচি চালানো হতো সেটা আমাদের মহাকরণ থেকে চালানো হতো। তারপর বেশ কয়েক বছর ধরে সেটা চেঞ্জ হয়ে চলে গেছে হচ্ছে নবান্নতে। নবান্ন থেকে রাজ্যের যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয় সেগুলো নবান্ন থেকে প্রেস মিটের দ্বারা, সেটা মুখ্যমন্ত্রী করেন বা মুখ্যমন্ত্রীর কোনো আমলা বা রাজ্য সরকারের কোনো কর্মসচিব বা মুখ্য সচিব, তারা কি করে নবান্ন থেকে এই প্রেস মিটের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের যারা তোমার কর্মী রয়েছে তাদের কোনো খবর বা সরকারের রিলেটেড কোনো খবর বা জনগণকে পরিষেবা দেওয়ার কোনো খবর, সেটা নবান্ন থেকে দেওয়া হয়। আগে মহাকরণ থেকে দেওয়া হতো, এখন নবান্ন থেকে দেওয়া হয়। আর এইগুলো যারা করে তারা মূলত হচ্ছে নবান্ন বিট যারা করে, যারা এই ধরনের খবরগুলো কভার করে তাদেরকে আমরা বলি স্পেসিফিকভাবে যারা নবান্ন বিট বা যারা সরকারি খবরগুলোকে যারা ক্যাপচার করে। এছাড়াও হচ্ছে কেএমসি বিট। কেএমসি হচ্ছে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমরা জানি আমরা প্রত্যেকে কেউ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে থাকি, কেউ আমরা পঞ্চায়েত এলাকায় থাকি, কেউ আমরা নর্মালি যে মিউনিসিপ্যালগুলো রয়েছে তার আন্ডারে আমরা থাকি। তো নর্মাল মিউনিসিপ্যালিটি মানে তোমার নর্মাল যে মিউনিসিপ্যালিটি রয়েছে তার আন্ডারে যারা থাকে তাদের বিউরো অফিস থাকে। বিউরো অফিস থেকে তাদের খবরগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়। আর কলকাতা রিলেটেড যত খবর আছে সেটা কলকাতা কর্পোরেশনের হাউস বসে, সেখান থেকে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়। আর পঞ্চায়েত স্তরে যারা রয়েছে তাদেরটা দেওয়া হয় হচ্ছে পঞ্চায়েতের যে বিভিন্ন দপ্তর রয়েছে, জেলা প্রধান রয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে, সেখান থেকে ওটাকে ডিস্ট্রিবিউট করা হয়। যেমন তাহলে এই দুটো বিট বোঝা গেছে প্রত্যেকে। নাম্বার 1 হচ্ছে জেনারেল নিউজ বা জেনারেল বিট। যখন একজন সাংবাদিক বা যখন একজন রিপোর্টার সে প্রথম খবরের দুনিয়াতে পা রাখে, ধরো আজকে তোমরা প্রত্যেকে কোর্সের পর কেউ যদি মনে করো যে চাকরি করবে, তাকে তোমরা চ্যানেলে গিয়ে অ্যাপ্লিকেশান তোমাদের সিভি জমা দিতে পারো। তোমাদেরকে প্রথম চ্যানেল ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে পাশ করলে তোমাদের প্রথমে জেনারেল বিটের জন্য পাঠানো হবে। এই যে আমরা প্রতিদিন যে আমাদের সারাদিনের যে বিভিন্ন ঘটনাগুলো দেখি, ধরো কোথাও রক্তদান হচ্ছে, কোথাও ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটো অ্যাক্সিডেন্ট হোক বড়ো অ্যাক্সিডেন্ট হোক, কোথাও আগুন লেগেছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো পুজোর উদ্বোধন করতে যাচ্ছে, দুর্গাপুজো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, কলকাতার উত্তর, কলকাতার দক্ষিণ, এছাড়াও ধরো কোথাও ধরো বস্ত্র বিতরণ হচ্ছে, এই ধরনের যে বিভিন্ন খবরগুলো রয়েছে সেটাকে আমরা মূলত জেনারেল বিট হিসেবে জানি। ওইভাবে সফট নিউজ, আগুন লেগেছে সফট নিউজ কীভাবে হয়, ওটা হার্ড নিউজ। এটা হচ্ছে বলছি, এবার হচ্ছে তার মধ্যে স্পেসিফিকভাবে স্পেশালাইজেশন হয়। যেমন হচ্ছে ধরো হার্ড আর সফট, এটা হচ্ছে খবরের দুটো ধরন, এটা কোনো বিটের মধ্যে পড়ে না। এই মুহূর্তে দমদম স্টেশন রোডে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হার্ড নিউজ। আবার ধরো দমদম রেলওয়ে স্টেশনে মেট্রো রেলওয়ে বা রেলওয়ের কমিটি মিলে তারা বাচ্চা পথ শিশুদের জন্য তারা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করলো, এটা তখন সফট নিউজ। ঠিক আছে, এটা আলাদা করে জেনারেল নিউজের মধ্যে পড়ে যাবে।
কেমন? এটা আলাদা করে পলিটিক্যাল নিউজের মধ্যে পড়বে না। এবার এখানে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, উনি এসে এখানে কোনো বক্তব্য রাখবেন, তখন ওটা হয়ে যাবে হচ্ছে পলিটিক্যাল নিউজের মধ্যে, কেমন? এবার ধরো আজকে কোনো একটা শোরুমে, ধরো একটা কোনো জুয়েলারি শোরুম, সেটা ধরো উদ্বোধন হচ্ছে, সেখানে আজকে অমিতাভ বচ্চন আসছে, ঠিক আছে? রিসেন্ট কল্যাণ বলে একটি জুয়েলারি শপ আছে, যেটা উদ্বোধনে অমিতাভ বচ্চন এসেছিলেন বেশ কিছু বছর আগে, 1-2 বছর আগে। সেটা তখন কিন্তু এন্টারটেনমেন্ট নিউজের জন্য চলে যাবে। ধরো আজকে কোনো একটি দুর্গাপুজোর উদ্বোধনে সাধারণ কোনো একজন হয়তো সেলিব্রিটি গেছে বা সাধারণ কোনো একজন নেতা গেছে, তখন ওটা জেনারেল নিউজের মধ্যে পড়ে যাবে। যখনই ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যাবে, প্রধানমন্ত্রী যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, তখন কিন্তু ওটা পলিটিক্যাল নিউজের মধ্যে পড়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা ওই ধরনের নিউজে গিয়ে পলিটিক্যালভাবে তিনি কোনো বার্তা দেবেন কি না, আমরা সেটার জন্য থাকি। আমরা সেখানে গিয়ে শুধুমাত্র অমিত শাহ দুর্গাপুজোর উদ্বোধন করলেন, এই যে অমিত শাহ এসেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে, সেখানে প্রত্যেক নিউজ রিপোর্টার যারা গিয়েছিলেন, তারা গিয়েছিলেন হচ্ছে অমিত শাহের কাছ থেকে পলিটিক্যাল কোনো কথা শোনার জন্য, তিনি পলিটিক্যালি কোনো বার্তা দেন কি না সেটা শোনার জন্য গিয়েছিলেন। আজকে সেখানেই যদি আজকে শাহরুখ খান আসে বা সেখানেই যদি আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসে, তখন কিন্তু আমরা সেখান থেকে এক্সপেক্ট করবো সেখানে এন্টারটেনমেন্ট ফিল্ডের রিপোর্টারকে পাঠিয়ে সেখান থেকে এন্টারটেনমেন্টের কোনো বার্তা দেয় কিনা, সেখান থেকে তার সিনেমা রিলেটেড বা তার ওয়েব সিরিজ রিলেটেড কোনো তিনি বার্তা দেন কিনা। জেনারেল নিউজ নিয়ে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, যারা নতুন ক্লাস করছো, একদম প্রত্যেকে বুঝতে পেরেছে জেনারেল নিউজ? যে কোনো নিউজ জেনারেল নিউজ, নিউজের গতির উপর নির্ভর করে, নিউজটা কী ধরনের হচ্ছে তার উপর নির্ভর করে। ধরো তোমার এলাকাতে আজকে তোমার এলাকার যিনি পৌরপিতা বা কাউন্সিলর যাই বলো না কেন, তিনি আজকে মনে করছেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন, ওটা জেনারেল নিউজ। এবার তোমার এলাকাতে ধরো আজকে মুখ্যমন্ত্রী ব্লাড ডোনেশন ক্যাম্পে আসবে, তখন সেটা জেনারেল থাকবে না, তখন সেটা হয়ে যাবে হচ্ছে পলিটিক্যাল নিউজ, কেমন? এবার পলিটিক্যাল নিউজের মধ্যেও বিভিন্ন ভাগ আছে। আমাদের রাজ্যে যে কটা দল রয়েছে, যেমন ধরো মূল যে দলগুলো তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম, আলাদা করে তখন ভাগ হয়ে যায়। কেউ টিএমসি বিট করে, কেউ কংগ্রেস বিট করে, কেউ সিপিএম বিট করে, এরকমভাবে আলাদা আলাদা করে ভাগ হয়ে যায়, কেমন? এটাই যখন সরকারের কোনো প্রোগ্রাম হয়ে যায়, তখনই সেটা হয়ে যায় হচ্ছে নবান্ন বিট বা আমাদের মহাকরণ বিট। এটাই যখন কর্পোরেশন রিলেটেড হয়ে যায়, তখনই এটা হয়ে যায় হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিট, কেমন? আচ্ছা, নেক্সট এরপর কি লিখলাম জেনারেল নিউজ নিয়ে, বলো। আপনি যে উদাহরণটা দিলেন যে আজকে যদি মেট্রো রেল কর্তৃপক্ষ বা দমদম রেল স্টেশন কর্তৃপক্ষ কোনো পথশিশুদের খাওয়ায়, সেটা তো সফট নিউজ হলো। এবার সেখানে যখনই হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি চলে আসবে, তখন তো হার্ড নিউজ হয়ে যাবে, সফট নিউজই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে এমন একটা কোনো মন্তব্য করলো, সেটা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বললো যে রেলের এই অনুষ্ঠানে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু রেলের এই অনুষ্ঠান এটা সম্পূর্ণ সেন্ট্রালের অনুষ্ঠান, এখানে কেন আমাকে ইনভাইট করেছে আমি জানি না। উনি এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে একটা হয়তো এমন কোনো মন্তব্য করলো, যেটা হয়তো রেলওয়ে মিনিস্ট্রি বা হয়তো রাজ্যের আমাদের তোমার দেশের প্রধানমন্ত্রীকে উনি হয়তো এমন একটা কটূক্তি করে ফেললেন, তখন এই টপিকটা হয়ে যাবে হার্ড টপিক। ধরো আমি তোমার বাড়িতে গেছি, তুমি আমাকে ইনভাইট করেছো, আমি তোমার বাড়িতে গেলে সবাইকে বোঝাচ্ছি, ভালো করে বোঝো, আমাকে কৃষ্টি ইনভাইট করেছে, স্যার আপনি আমার বাড়িতে আসবেন, আমি রান্না করব, তো তুমি আমাকে রান্না বান্না করে খাইয়েছো। হঠাৎ করে কোনো একটা কারণের জন্য তোমার সাথে আমার হাতাহাতি হয়ে গেল, তখন ওই হাতাহাতির পাটটুকুনি হয়ে যাবে হার্ড নিউজ। তার আগে অবধি আমি যে তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে খেলাম, সেটা কিন্তু কোনোভাবেই হার্ড নিউজ নয়, সেটা হচ্ছে সম্পূর্ণ সফট নিউজ। মানে একটা ঘটনা তাহলে হার্ড নিউজ সফট নিউজের পার্টে যে কোনো একটা ঘটনা ইস্যু তৈরি করে, একটা যে কোনো ঘটনা একটা ইস্যু তৈরি করে। ধর আজকে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তুমি তো জানো না যে তোমাকে পিছন থেকে একটা ভগবান না করে একটা লরি এসে ধাক্কা মেরে গেল। তুমি যতক্ষণ রাস্তা দিয়ে হাঁটছো ততক্ষণ তুমি একদম সেফ। হঠাৎ করে একটা লরি এসে ধাক্কা মেরে গেল, সেখান থেকে একটা খবর ক্রিয়েট হলো, সেখান থেকে একটা ইস্যু ক্রিয়েট হলো। এবার আমরা কি করি, সাংবাদিকের কাজ হচ্ছে সাংবাদিক রাস্তা দিয়ে গেলে সাংবাদিককে প্রতিটা প্লটে প্লটে ইস্যু খুঁজতে হয়, ভাবতে হয় যে আমার চোখে কোনটা খবর। সাধারণ মানুষ কিন্তু খবরের নেশায় হাঁটে না, কিন্তু একটা সাংবাদিককে খবরের নেশায় হাঁটতে হয়, কেমন? বোঝা গেছে জেনারেল নিউজ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে পলিটিক্যাল নিউজ। পলিটিক্যাল নিউজ কি? পলিটিক্যাল নিউজের সাথে ধরো এই যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা প্রতি বছরই দেখি আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা সরকারেও রয়েছেন, যারা প্রধান এই মুহূর্তে চালিকা শক্তি, তারা একটা শহীদ সমাবেশ করে। এই শহীদ সমাবেশটা মূলত আমরা কেন করা হয়? এই শহীদ সমাবেশটা করা হয় হচ্ছে 1993 সালে তৎকালীন সিপিএম যে সরকার ছিল, তখনকার সময় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের কিছু কর্মী, তখন তৃণমূল ছিল না, জন্মায়নি, কংগ্রেসের কিছু কর্মীকে তারা গুলিবিদ্ধ করে হত্যা করেছেন। সেই হত্যার প্রতিবাদী কিন্তু ওই দিনটিকে 21শে জুলাই শহীদ স্মরণে পালন করা হয়। এটা কিন্তু পলিটিক্যাল নিউজ, এবং এই পলিটিক্যাল নিউজ যারা কভার করতে আসবে তারা হচ্ছে যারা টিএমসি বিটের রিপোর্টার, যারা টিএমসিকে ভালো মতো জানে। টিএমসির প্রত্যেকটা ধরো একটা সাংবাদিকের পক্ষে সব দলীয় যে দলগুলো রয়েছে তাদের প্রত্যেকের ডেজিগনেশন জানা সম্ভব না। আজকে তোমাকে যদি আমি এই মুহূর্তে বলি মলয় ঘটক রাজ্যের মন্ত্রী, কিন্তু মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের কোন পোস্টে আছে তুমি বলতে পারবে না। এটা যারা
প্রফেশনালভাবে যারা হয়তো পলিটিক্যাল বিট করছে এবং টিএমসি বিট করছে তারাই বলতে পারবে। আজকে ধরো যে কংগ্রেস বিট করছে সে বলতে পারবে অধীর চৌধুরী এই মুহূর্তে দলের কোন পদে রয়েছে। যারা বামফ্রন্ট বা সিপিএম বিট করছে তারা বলতে পারবে বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র তিনি এই মুহূর্তে দলের কোন পদে রয়েছে। এগুলো আলাদা করে বিট ভাগ করা হয়। আমাদের প্রধান যে 3টি বা 4টি দল আছে, বামফ্রন্ট বলো, কংগ্রেস বলো, তৃণমূল বলো, বিজেপি বলো, এগুলো 4 জনের মধ্যে ভাগ করা হয়। তো এই 21শে জুলাইটা হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রাম, তাই এটাকে আমরা পলিটিক্যাল বিট বলি। এটাই যখন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক সভা করবেন জেলা ভিত্তিক, তখন কিন্তু ওটা পলিটিক্যাল বিট হবে না, তখন ওটা হয়ে যাবে সম্পূর্ণ সরকারি প্রোগ্রাম। সেই প্রোগ্রামগুলোতে তারাই পারমিশন পায় যাদের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে। এটা তোমরা পরবর্তীকালে জানবে। অ্যাক্রিডিটেশন কার্ড মানে একটা সরকারি কার্ড হয়, যে কার্ড দেখিয়ে তুমি এই প্রোগ্রামে অ্যালাউ হবে। সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে হতে পারে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে যখনই একটা সাংবিধানিক পোস্টে চলে গেল বা সাংবিধানিক পদে চলে গেল, তখনই সেটা হয়ে যাবে হচ্ছে কিন্তু সরকারি কোনো দপ্তর, মানে হচ্ছে সেটাকে আমরা বলবো নবান্ন বিট, বা সেটাকে আমরা সরকারি কোনো বিট বলতে পারি, বা মহাকরণ বিট বলতে পারি। এটাই যখন দলীয় প্রোগ্রাম হবে, দেখবে যখন 21শে জুলাইয়ের মঞ্চ যদি কেউ লক্ষ্য করো, গুগলে গিয়ে সার্চ করে দেখে নেবে পরে বাড়িতে গিয়ে, ওখানে কিন্তু লেখা থাকে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানে লেখা থাকে হচ্ছে প্রধান বক্তা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে সম্বোধন করা হয় তৃণমূল সুপ্রিমো বা আমাদের দলনেত্রী বলে সম্বোধন করা হয়। এটাই যদি কোনো প্রশাসনিক সভা হয় তখন কিন্তু সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তাকে সম্বোধন করা হয়। দিস ইজ পলিটিক্যাল বিট। পলিটিক্যাল বিটের বিভিন্ন রকম ভাগ আছে। কী কী ভাগ আছে? নাম্বার 1, পলিটিক্যাল বিটের মধ্যে প্রথমত আমরা যে ঘটনাটি যেখানে ঘটছে বা যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি, মানে একটা খবর সংগ্রহ করতে যাওয়াকে আমরা বলি হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, খবর সংগ্রহ করতে যাওয়াকে একজন সাংবাদিক তার চিত্র সাংবাদিককে নিয়ে যে খবরটি সংগ্রহ করতে যায় সেটাকে আমরা বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট। যে খবরটি আমরা সংগ্রহ করতে যাচ্ছি মূলত সেখানে কোন ঘটনার উপর ঘটনাটি ঘটছে, মানে হচ্ছে সে পারিপার্শ্বিক পরিবেশটা কী। ধরো সেখানে আমরা গেছি, একটা জায়গায় গিয়ে আমরা দেখছি সেখানে তৃণমূল কংগ্রেসের একটা কোনো কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে প্রধান বক্তাকে এবং তিনি সেখান থেকে এমন কিছু টপিক যেটা উনি বিরোধীদের আক্রমণ করছে, সেই টপিকগুলোকে প্রথমে আমাকে বেছে নিতে হবে। ধরো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি আজকে দলীয় কোনো প্রোগ্রামে যান, আবারও বললাম তখন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যান না, তখন তিনি দলীয় একজন পদের হিসাবে যান। তিনি আজকে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী বা তৃণমূল সুপ্রিমো হিসাবে যান। তিনি পার্টিকুলার বিরোধীদের কী কী আক্রমণ করছে। ধরো আমি আজকে কোনো একটা অনুষ্ঠানে গেলাম, আমার প্রতিপক্ষ ধরো আমি মনে করলাম জয়ন্ত, আমি জয়ন্তর সম্পর্কে 4টে কথা বললাম, 40টা কথা বললাম, 50টা কথা বললাম। এই 50টা কথাই কিন্তু খবর নয়। এই 50টা কথার মধ্যে এমন কোন কথাগুলো রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু একজন সাংবাদিককে খুঁজে বার করতে হয়। এই যে খুঁজে বার করা, যেটাকে আমরা বলি হচ্ছে টিসি, এই খুঁজে বার করাটাকে আমরা বলি হচ্ছে টিসি। টিসির ফুল ফর্ম হচ্ছে টেক কাউন্টার। টিসির ফুল ফর্ম হচ্ছে টেক কাউন্টার, টিসি। এই টিসি বিষয়টা কি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে তোমরা দেখে নাও। দেখবে আমরা এই টিসি ইন দেখবে যে কোনো ক্যামেরাতে বা তোমাদের মোবাইলে যখন স্টার্ট হয় 0001 থেকে কাউন্ট হতে শুরু করে, হয়তো এটা শেষ হলো হচ্ছে 0535-এ। ঠিক আছে, এই বক্তব্যের মধ্যে কোনো দলীয় নেত্রী বা কোনো দলীয় নেতা এমন কোনো বক্তব্য রেখেছেন যেটা আমার খবরের পার্ট, তখন আমাকে সেটা কাউন্ট করতে হবে, টিসিটাকে আমাকে লিখে রাখতে হবে। ধরো এইটুকুনি সময়ের মধ্যে উনি বলেছেন যে রাজ্যের প্রধান যে বিরোধী দল এই মুহূর্তে বিজেপি, তাদের কোনো বেস নেই, তারা এবার লোকসভাতে শূন্য হয়ে যাবে। তাহলে এই কথাটা আমার খুব ইম্পর্টেন্ট। আমি এই টাইমটাকে আমি কাউন্ট করব। যেখান থেকে শুরু করছে সেটাকে বলি টিসি ইন, আর যেখানে শেষ হচ্ছে সেটাকে আমরা বলি টিসি আউট, টেক কাউন্টার আউট। এটা বোঝা গেছে নতুন যারা আছে? টিসি ইন, টিসি আউট। যেখান থেকে শুরু করছে উনি বক্তব্যটা সেটাকে আমরা বলছি টিসি ইন, আর যেখানে উনি শেষ করছে সেটাকে আমরা বলছি হচ্ছে টিসি আউট। এবার তারপর হয়তো এই 5:36 থেকে উনি হয়তো 7:12 পর্যন্ত যেগুলো বলেছি সেটা হয়তো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়। আবার 7:13 থেকে উনি শুরু করে 10:14 অবধি যেটা বলেছেন সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে কী করতে হয়, কোনো নিউজে গেলে প্রত্যেকটা পয়েন্টকে শুনতে হয়। শোনার পরে টিসি মেনটেন করে আমরা সেটাকে পরবর্তী সময়ে এসে আলাদা আলাদা প্লট তৈরি করে আমরা প্যাকেজ তৈরি করি। তার উপর আমরা ইম্পর্টেন্স বুঝে তার উপর ভিও দিই, কোনোটার উপর আমরা হেডলাইন তৈরি করি, কোনোটাকে আমরা ব্রেকিং তৈরি করি, কোনোটার উপর আমরা সিম্পল একটা স্টোরি তৈরি করে আমরা সেটাকে আমরা প্রেজেন্টেশন করি। কীভাবে আমরা তৈরি করি? নাম্বার 1 হচ্ছে আমরা প্যাকেজ তৈরি করি টিসির মধ্যে, টিসির পরে এটা শুধুমাত্র একটা বুলেটিনের মধ্যে আমরা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে,
দেখবে বিভিন্ন চ্যানেলের সেগমেন্ট থাকে ফ্ল্যাশ নিউজ, যেখানে খুব দ্রুত একটি খবরকে দেখানো হয়। আবার কোনো কোনো চ্যানেলে হয়তো সেই খবরটাকে নিয়ে আলাদা করে হয়তো চ্যাট শো করা হয়, যেখানে হয়তো সেই খবরটাকে নিয়ে অ্যানালাইসিস করা হয়। যারা সাংবাদিকতা স্টুডেন্ট তারা হয়তো রিভিউ বলে একটা সাবজেক্ট আছে, তোমাদের হয়তো পড়েছো। রিভিউতে টেলিভিশন প্রোগ্রাম রিভিউ রয়েছে, ফিল্ম রিভিউ রয়েছে, বুক রিভিউ রয়েছে। সেই রিভিউ মানে হচ্ছে আমরা পার্টিকুলার এই প্রোগ্রামটাকে নিয়ে আমরা সমালোচনা করি, আমরা ক্রিটিসিজম করি, আমরা ওটাকে নিয়ে আলোচনা করি যে এই প্রোগ্রামটিতে কী হচ্ছে, কেন হয়েছে। তার জন্য দেখবে বিভিন্ন চ্যানেলে আলাদা করে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, আপনারা এই ধরনের সেগমেন্টগুলো হয়, এগুলো খুবই জনপ্রিয়তা পায়। এটা সবটা নির্ভর করা হয়ে হচ্ছে আজকের সারা দিনের যে খবরগুলো ঘটেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, আমরা কোনটা নিয়ে আলোচনা করতে পারি। আর নর্মাল যে খবরগুলো রয়েছে সেগুলোকে আমরা কখনো আমাদের প্যাকেজের মধ্যে দিয়ে দিই, আমরা কখনো এভিও করতে পারি, আমরা এইভাবেই সেগুলোকে প্রেজেন্টেশন করি। এবার ওই খবরের মধ্যে থেকে আমরা ফার্স্টে তৈরি করি হচ্ছে ব্রেকিং। ব্রেকিং কী হতে পারে? আজকে সারাদিনে 10টা খবর আছে, 10টা খবরের মধ্যে 5টাকে আমি মনে করলাম ব্রেকিং নিউজ করব, বা 3টেকে মনে করলাম ব্রেকিং নিউজ করব, বা 2টোকে মনে করলাম ব্রেকিং নিউজ করব। এই ব্রেকিং নিউজের লাইনটা হতে হবে ধামাকাদার, যেটি শুনে মানে টাইপ অফ হচ্ছে এটা একটা ছবির পোস্টারের মতো। আমরা যখন একটা সিনেমা হলে একটা সিনেমা দেখতে যাই বা একটা ওয়েব সিরিজকে যখন মনে করি আমরা দেখব, প্রথমে আমরা তার কী দেখে আমাদের ভালো লাগে? প্রথমে তার পোস্টার দেখে ভালো লাগে, স্টেপ আছে, প্রথমে পোস্টার দেখে ভালো লাগে। পোস্টারের পর আমরা মানে ওয়েট করে থাকি কবে তার টিজার আসবে, তারপর আমরা টিজার দেখি, তারপর আমরা ওয়েট করে থাকি কবে তার ট্রেলার আসবে। ট্রেলার হচ্ছে কি পুরো গল্পটার একটা বর্ণনা দেয়, একটা সিনপসিস বলে বা একটা স্টোরি টেলিং করে। তারপর আমরা ঠিক করি যে সিনেমাটা দেখতে আমরা সিনেমা হলমুখী হব নাকি এটা আমরা ওয়েব সিরিজে আসবে, কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সেটা আমরা দেখব। তো ব্রেকিং হচ্ছে পুরো খবরটার মধ্যে কি বলতে চাচ্ছে, সেই খবরটা আমাদের কতটা অ্যাট্রাকশন বাড়াচ্ছে, খবরটা আমাদের কতটা আকর্ষণ করছে, আমরা তার জন্য ওয়েট করে থাকি যেন ব্রেকিংটা আমাদেরকে ধামাকাদার করতে হয়। খবরের কাগজের ক্ষেত্রেও ঠিক তাই, হেডলাইন যত আকর্ষিত হবে, যত আকর্ষণ বাড়াবে, তত সেই খবরটা পড়তে কিন্তু আমাদের ভালো লাগবে, আমরা খবরটা কিন্তু পড়ব। যেমন হেডলাইনটা বোঝা গেছে। এরপর হচ্ছে ব্রেকিং, যেমন তোমাদের বললাম যে কোনো খবরের গুরুত্ব অনুযায়ী তার আমরা ব্রেকিং তৈরি করি, বিগ ব্রেকিং তৈরি করি। দেখবে আজকে এই মুহূর্তে সারাদিনে বিভিন্ন খবর তুমি দেখছো, হঠাৎ করে তুমি একটি খবর দেখতে পেলে যে প্রয়াত হলেন রাজ্যের বর্ষিয়ান বা আমাদের পশ্চিমবঙ্গের একজন বর্ষিয়ান একজন তোমার তৃণমূল কংগ্রেসের বা রাজ্যের কোনো একজন মন্ত্রী। এটাকে আমরা ব্রেকিং হিসাবে দিতে পারি। এটাই যখন খুব সেলিব্রিটি কোনো পার্সন হবে, ধরো এটাই যদি আজকে এমন কোনো সেলিব্রিটি পার্সন, ধরো আজকে সাপোজ মারা গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তখন কিন্তু এটা বিগ ব্রেকিংয়ে চলে যাবে, আমরা এটাকে নিয়ে আলাদা করে বুলেটিন করব, আমরা আলাদা করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লাইফ হিস্ট্রি থেকে বেশ কয়েকটা সিনেমাকে নেব, ওনার শেষ জীবনের সিনেমাকে নেব, সেই পুরোটাকে নিয়ে কিন্তু আমি কী করব, আমি তৈরি করব হচ্ছে প্যাকেজ। ওকে, যেমন তোমাদের আমি এক্সাম্পল দিই, যেদিনকে তাপস পাল মারা গিয়েছিলেন সেদিনকে আমার সিনেমা ওনার লাস্ট সিনেমা ছিল, ওই সিনেমা নিয়ে সারাদিন নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, তোমরা গুগলে গিয়ে দেখে নেবে, ইউটিউবে গিয়ে দেখে নেবে, সারাদিন বুলেটিন করেছে, সারাদিন বিগ ব্রেকিং দেখিয়েছে, আমাকে স্টুডিওতে ইনভাইট করেছে, লাস্ট সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল, কেমন এক্সপিরিয়েন্স ছিল, কিভাবে আমি কাজ করেছি, ওনাকে কিভাবে শর্ট বুঝিয়েছি। মানে আমরা কি করি, আমরা সেটাকে নিয়ে অ্যানালাইসিস করি। প্রথমে করা হয় হচ্ছে ফোন ইন, লিখে নাও ফোন ইনটা কি বলে দিচ্ছি। বিধানসভায় নাকি আপনার কিছু আচরণ এমন হয়েছে এটা নাকি বিধিভঙ্গের আইনের বিরুদ্ধে যাচ্ছে, আপনাকে নাকি এর জন্য বহিষ্কার করা হবে, বিধানসভা স্পিকার বলেছেন, কি বলবেন আপনি এটা নিয়ে? এবার শুভেন্দু অধিকারী বারংবার তার রেসপন্সগুলো করছেন। যদি তার মনে হয় অ্যাঙ্কারের যে আমি আরও কিছু প্রশ্ন করবো, সে প্রশ্ন করতে পারে। এরপর আমরা কি করি, এরপর আমরা কানেক্ট করার চেষ্টা করি শুভেন্দু অধিকারীকে। লোকে শুভেন্দু অধিকারীর মুখে রিয়েল শুনতে চাই ঘটনাটা, তখন আমরা শুভেন্দু অধিকারীর কাছে চলে গেলাম, আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য নিলাম এবং বিধানসভার যে ফুটেজটা আছে সেটাকে আমরা রাখলাম। এবং তার জন্য মুখ্যমন্ত্রী তাকে বলেছে সাসপেন্ড করা উচিত, মুখ্যমন্ত্রী তো সবসময় বাইট দেবেন না, তার জন্য আমরা কি করলাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দলীয় যে কোনো নেতা, সেই তৃণমূল কংগ্রেস নেতা বা যিনি প্রশাসনিক পদে আছে তার একটা আমরা বাইট নিলাম। তাহলে আমার কাছে কী কী এলিমেন্টস রইলো, আমার কাছে রাজ্যের বিরোধী দলনেতার বাইট রইলো, আমার কাছে বিধানসভার ফুটেজ রইলো, আমার কাছে রাজ্যের শাসক দলের একজন নেতা বা মন্ত্রীর ফুটেজ রইলো। এই তিনটেকে নিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করব। তার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী যে তাকে বহিষ্কার করছেন বিধানসভা থেকে, বা শুভেন্দু অধিকারী তার কথায় কি তির্যক বানিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার ব্রেকিংয়ে যাবে। তার আগে আমি বারবার এটাকে ব্রেকিংয়ে দেবো, হেডলাইনে দেবো, ঠিক আছে? তারপর আস্তে আস্তে যখন এই জিনিসটা আস্তে আস্তে পৌঁছতে শুরু করবে, তখন আমি তাদের বাইকটাকে দেবো, বাইকটাকে নিয়ে আমি একটা প্যাকেজ তৈরি করবো। এবং এটা আমরা প্রেজেন্টেশন করার পর দেখবো যে এটা মার্কেট কতটা ভালোভাবে নিচ্ছে, মার্কেটে কতটা জনপ্রিয়তা পাচ্ছে এই খবরটা। তখন আমরা সেটাকে নিয়ে একটা আলাদা করে সেগমেন্ট তৈরি করতে পারি, এটাকে নিয়ে আমরা আলাদা করে চ্যাট শো করতে পারি, যদি সারাদিনে আর কোনো গুরুত্বপূর্ণ খবর না আসে।
ওই মুহূর্তে যদি তার থেকেও গুরুত্বপূর্ণ খবর চলে আসে, আমরা এই খবরটাকে শুধুমাত্র প্যাকেজ করে শুধুমাত্র বাইট দেখিয়ে আমরা কিন্তু অফ করে দেবো, যদি তার থেকে গুরুত্বপূর্ণ খবর আসে। এইভাবে একটা নিউজ চ্যানেলে কি করা হয়, শ্রেণীবিভাগ করা হয়। পলিটিক্যাল শ্রেণীবিভাগগুলো এইভাবেই মূলত একটা হার্ডকোর নিউজ চ্যানেলে করা হয়। বোঝা গেছে এই বিষয়টা? তার বিপরীতে কিছুটা দূরে বিজেপি একটা সভা করলো, ওখানে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করা হবে নাকি ওখানে দলীয় নেতা বলে সম্বোধন করা হবে? ব্যাপারটা হচ্ছে উনি করেছিলেন হচ্ছে 100 দিনের কাজের জন্য। 100 দিনের কাজের যে টাকা, বকেয়া টাকা, উনি সেখানে দলনেত্রী নন, উনি সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলন করেছেন। তোমাকে দেখতে হবে, ধরো আজকে তুমি একটা যদি প্রোগ্রামে যাও, সেখানে যদি দলীয় পতাকা লাগানো থাকে, সেটা রাজ্যের সরকারের কোনো প্রোগ্রাম হতে পারে না, সেটা দলীয় অনুষ্ঠান হতে পারে। কেমন? যখনই সেটা দলীয় অনুষ্ঠান হবে তখন তাকে দলীয় হিসাবে সম্বোধন করতে হবে। যখনই সেটা সরকারের অনুষ্ঠান হবে তখন তাকে সরকারি হিসাবে তার ডেজিগনেশন অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বনমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, সেইভাবে তোমাকে সম্বোধন করতে হবে। কেমন? অনুসরণ করতে পারো, বাট আমি বলবো কাউকে অনুকরণ করো না। কারণ অনুসরণ করার লোক প্রচুর হতে পারে, বাট অনুকরণ কাউকে করবে না। লোকে যেন তোমাকে দেখে বলে আমি ইউনিক, তুমি অনুসরণ করতেই পারো। আমার মনে হতেই পারে যে আমি একে অনুসরণ করবো, দেখে অনুকরণ করো না। কেমন? ওকে। 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি যে প্রতিটা ওয়ার্ড পড়ব, প্রতিটা ওয়ার্ডে কিন্তু আমার এনার্জি থাকবে। পূর্ণর যে রেফটা সেটাও কিন্তু আমি উল্লেখ করব, আমি কিন্তু পূর্ণ বলবো না। পূর্ণ আর পূর্ণ তার মধ্যে কিন্তু একটা রেফের কিন্তু পার্থক্য আছে। এইভাবে পড়বে। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, আজ তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন সভা মঞ্চ থেকে যে বিষয়গুলোর উপর বিশেষভাবে লক্ষ্য করা গেল, নাম্বার 1, এই 21শে জুলাই শহীদদের নয়। এই 21শে জুলাই কি তবে বিরোধীদের মঞ্চ? এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদ পরিবারের ঠাঁই মিললেও বাদবাকি মঞ্চ আলো করে থাকেন রূপলী পদ্মার সেলিব্রিটিরা। তবুও দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের কণ্ঠে শোনা যায়, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা, আর প্রশ্ন করব আমি তুহিন, আর চোখ থাকবে জি24 ঘন্টার পর্দায়। কেমন? আমরা এইভাবে বলবো, কোনো তাড়াহুড়ো করব না, ধীরে ধীরে বলবো। কি, যে পারবে দেখে বলবে, যে পারবে না দেখে বলবে, কোনো অসুবিধা নেই। কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন সভামঞ্চ থেকে যে বিষয়গুলির ওপরে বিশেষভাবে লক্ষ্য করা গেল, এই 21শে জুলাই শহীদদের মঞ্চ এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি রাজনীতির কথা বলে? এই প্রশ্নগুলো হচ্ছে না, প্রশ্নগুলোর মধ্যে একটা তির্যক বান থাকবে। তুমি প্রশ্ন করছো কেন? মনে হয় বাচ্চাদের প্রশ্ন করছো, ভালো আছো, খেয়েছো, এটা তোমার প্রশ্ন। প্রশ্নগুলোর মধ্যে সেই ক্ষুরুধার থাকবে। আচ্ছা, নেক্সট তুমি বলো তো। চলো স্টার্ট। 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের এই কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। কংগ্রেসের হয়ে গেল, কংগ্রেসের প্রোনাউন্সিয়েশন কিন্তু বারবার বলছি, প্রোনাউন্সিয়েশন ঠিকঠাকভাবে করতে হবে। আমি এত জীবন কিভাবে কথা বলে এসেছি সব ভুলে যেতে হবে। প্রোনাউন্সিয়েশন একদম পরিষ্কার স্পষ্ট হবে, কোনো রকম যেন ওয়ার্ড চাপা না পড়ে যায়, কোনো ওয়ার্ড যেন উঠে না যায়, একদম পরিষ্কার, কোনো শয়ের দোষ থাকবে না। কেমন? আবার প্রথম থেকে। 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতায় ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এনার্জিটা পড়ে যাচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর তোমার এনার্জিটা কোথাও পড়ে যাচ্ছে। এনার্জি পড়ে গেলে হবে না, প্রথম থেকে শেষ অবধি সেম এনার্জি থাকতে হবে। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিন। আজকের দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন।
এই দিন সভামঞ্চ থেকে যে বিষয়গুলোর ওপর আটকে গেল, আবার ওখান থেকে আবার দিবস। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, আজ তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন সভামঞ্চ থেকে যে বিষয়গুলোর ওপর বিশেষভাবে লক্ষ্য করা যায়, এই 21শে জুলাই শহীদদের নয়, এই 21শে জুলাই বিরোধীদের মঞ্চ। এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদ পরিবারের ঠাঁই মিললেও বাদ বাকি মঞ্চ আলো করে থাকে রূপালী পর্দার সেলিব্রিটিরা। তবু দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের গলায় শোনা যায়, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা। প্রশ্ন করব আমি শর্মিলী। রাখবেন জি 24 ঘন্টা। ভালো হয়েছে, বাট রূপালী নয়, কথাটা রূপলী। ঠিক আছে, একটা ভুল হয়েছে। আরেকটা কথা হচ্ছে, 3টে প্রশ্ন একটু 3 রকম মডিউলেশনে করলে ভালো হয়, একই রকম হয়ে গেছে। কেমন? ওকে, ঠিক আছে, ফ্লোতে আসো, একটু আগের থেকে ফ্লোটা টানো। 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিন। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন সভামঞ্চ থেকে যে বিষয়গুলির ওপর বিশেষভাবে লক্ষ্য করা গেল, এই 21শে জুলাই শহীদদের নয়, এই 21শে জুলাই কি বিরোধীদের মঞ্চ? এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদ পরিবারের ঠাঁই মিললেও বাদ বাকি মঞ্চ আলো করে থাকে রূপলী পর্দার সেলিব্রিটিরা। তবুও দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের কণ্ঠে শোনা যায়, শহীদদের রক্ত হবে না ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা। প্রশ্ন করব আমি, আর চোখ থাকবে জি 24 ঘন্টায়। 21শে জুলাই শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে জমা হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা। আবার প্রেসার দিয়ে বলো, ওকে? এটা খুব আস্তে হচ্ছে, খুব সফট হচ্ছে, এটা প্রেসার দিয়ে বলতে হবে। আচ্ছা, এইদিকে নতুন কি আছো? কংগ্রেসের হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের কাছে এই দিন আবার তৃণমূল কংগ্রেসের কাছে কংগ্রেসের হয়ে গেল। কংগ্রেসদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলার গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন সভা মঞ্চ থেকে যে বিষয়গুলোর ওপর বিশেষভাবে লক্ষ্য করা গেল, তা হলো এই 21শে জুলাই শহীদদের নয়, এই 21শে জুলাই কি বিরোধীদের মঞ্চ? এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদদের পরিবারের ঠাঁই মিললেও বাদ বাকি মঞ্চ আলো করে রাখে। এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদদের পরিবারের ঠাঁই মিললেও বাদ বাকি মঞ্চ আলো করে রাখে রূপলী পর্দার সেলিব্রিটিরা। তবু দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের কণ্ঠ শোনা যায়, শহীদদের রক্ত হবে নাকি ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা। প্রশ্ন করব আমি সৌমি, আর চোখ থাকবে TV9 বাংলা। এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলার গুলিবর্ষণে এই 13 জন শহীদ হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই রিডিং হয়ে যাচ্ছে বিষয়টা, মডিউলেশন ফিলটা পাচ্ছি না। প্রথমটা শুরুটা ভালো হয়েছিল। আবারও বলছি, নিউজ রিপোর্টিং বা অ্যাঙ্কারিং যাই বলো না কেন, এটা কিন্তু রিডিং পড়া নয়। প্রতিটা কথার মধ্যে ফিল দিয়ে বলতে হবে। কোথাও এনার্জি থাকবে হাই, কোথাও ভলিউম থাকবে হাই। আবার যখন তুমি একটা সফট নিউজ, তখন তোমার ভলিউমটা সেইভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে, মডিউলেশনটা সেভাবে ব্যালেন্স করতে হবে। রিডিং একভাবে পড়ে গেলে হবে না। কেমন? এটা আরেকবার মনে মনে পড়ে নাও, তারপর আসছি। তুমি বলো দেখি। 21শে জুলাই শহীদ দিবস।
তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিন। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এই দিন মঞ্চ থেকে যে বিষয়গুলি বিশেষভাবে লক্ষ্য করা গেল, এই 21শে জুলাই শহীদদের নয়, এই 21শে জুলাই কি বিরোধীদের মঞ্চ? প্রশ্নটা আরো সুন্দর করে করো। এই 21শে জুলাই তাড়াহুড়ো নয়, তাড়াহুড়ো নয়। এই 21শে জুলাই শহীদদের নয়, আবার তাড়াহুড়ো করছো। এই 21শে জুলাই শহীদদের নয়, এই 21শে জুলাই কি বিরোধীদের মঞ্চ? এই 21শে জুলাই পজ পজ, ফার্স্টের থেকে দ্বিতীয়তে যাওয়ার পর পজ, মাঝে একটা পজ দিতে হবে। এই 21শে জুলাই শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদ পরিবারের ঠাঁই মিললেও বাদবাকি মঞ্চ আলো করে থাকে রূপলী পর্দার সেলিব্রিটিরা। তবুও দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের কণ্ঠেই শোনা যায় শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারাই। প্রশ্ন করব আমি স্নেহা দাস, আর চোখ থাকবে জি 24 ঘন্টার পর্দায়। স্নেহা, তাই তো? তোমার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। যদি এক লম্বা রেসের ঘোড়া হতে চাও পারবে না, হোঁচট খেয়ে পড়বে। ওই ধীরে চলো নীতি প্রয়োগ করো, তাহলে কিন্তু এগোতে পারবে। কি বললাম? যেই স্পিড তুলবে হারিয়ে যাবে। এখন স্পিড তোলার সময় নয়, স্পিড পরে তুলতে পারবে। কোয়ালিটিটাকে নষ্ট করো না। ধীরে ধীরে ওয়ার্ডগুলোর উপর জোর দিয়ে সেখানে ফিল দিয়ে কথা বলা প্র্যাকটিস করো, কেমন? ওকে, তুমি বলো দেখি। গুলিবর্ষণে যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। এদিন সভামঞ্চ থেকে যে বিষয়গুলির ওপর বিশেষভাবে লক্ষ্য করা যায়, প্রথমত, এই 21শে জুলাই কি শহীদদের নয়? এই 21শে জুলাই কি বিরোধীদের মঞ্চ? দ্বিতীয়ত, এই 21শে জুলাই কি শহীদদের কথা বলে নাকি ভোট রাজনীতির কথা বলে? এই 21শে জুলাইয়ের মঞ্চে অল্প বিস্তর কিছু শহীদ পরিবারের ঠাঁই মিললেও বাদ বাকি মঞ্চ আলো করে থাকে রূপলী পর্দার সেলিব্রা। তাও দিনের শেষে সেই তৃণমূল কর্মীদের গলায় শোনা যায় শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। এই প্রশ্ন থাকলো আপনাদের কাছে, উত্তর দেবেন আপনারা। প্রশ্ন করব আমি প্রথমা, আর চোখ থাকবে 24 ঘন্টার পর্দায়। দিবস তৃণমূল কংগ্রেসের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষ ধর্মতলা চত্বরে এসে হাজির হয় এই দিনে। আজকের এই দিনে 1993 সালে কলকাতার ধর্মতলায় যে গুলিবর্ষণ হয়েছিল তাতে 13 জন শহীদ হয়েছিলেন। তাদেরকে স্মরণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার ডাক দেন। ওকে, আমার গলা যেহেতু একটু স্পিড, যেহেতু একটু হাই, তোমরা চেষ্টা করবে এইভাবে ভাগ করে করে বলার। প্রত্যেককে বলছি এইভাবে পয়েন্ট করে ভাগ করে করে বলার চেষ্টা করবে। লাইন যত বড় হবে তত এটা ভাগ করে করে বলতে তত মজা পাবে। এটা খুব ছোটো তো এখানে সেই মজাটা পাবে না। বাট চেষ্টা করবে 2 লাইন বলো, 3 লাইন বলো, 4 লাইন বলো, মূল যে ওয়ার্ডটা যেটার উপর আমরা ফোকাস করছি সেটাকে একটু জোরে জোরে বলার, ভয়েস বেশি করে বলার, কেমন? ওকে, চলো নেক্সট টপিকে আসি।